আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে হালদা নদী সুরক্ষা কার্যক্রম। এতে আজ থাকবে বেসরকারি উন্নয়ন সংস্থা IDF এর কার্যক্রম। পাখির চোখে দৃশ্যমান চিত্রটি হচ্ছে হালদা নদী এবং এটি হচ্ছে হাটহাজারীর গড়দুয়ারার অংশের চিত্র। মূলত খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া পাহাড়ি ক্রিক থেকে হালদাছড়ার উৎপত্তি, যা মানিকছড়ি এবং ফটিকছড়ি ধুরং খালের সাথে মিলিত হয়ে হালদা নদীতে পরিণত হয়েছে। কথিত আছে বিশ্বের অন্যতম রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের হালদা নদী। বছরে এই সময়ে হালদা পাড়ে আসলে দেখা যাবে নদীতে প্রচণ্ড স্রোত থাকলেও নদী একেবারে শান্ত। কিন্তু মে জুন মাসে আসলেই হালদার চিত্র হয়ে যায় ভিন্ন রকম। ডিম সংগ্রহে শত শত নৌকায় ভরে যায় প্রজনন অঞ্চল। এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে হালদা নদীর ডিম সংগ্রহ এবং রেণু উৎপাদন। তবে সাম্প্রতিক বছরে জলবায়ু পরিবর্তন এবং হালদার পাড়ে মানব সৃষ্ট নানা কারণে হালদার পরিবেশ অনেকটা ব্যাহত হচ্ছে। তদুপরি হালদাকে নিয়ে নানা রকম উদ্যোগে ডিম সংগ্রহের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন 2020 সালে ডিম সংগ্রহের পরিমাণ ছিল 25,535 কেজি, রেণু 39,822 কেজি। 2021 সালে ডিমের পরিমাণ 8,500 কেজি, রেণু 10,600 কেজি। 2022 সালে ডিমের পরিমাণ 7,200 কেজি, রেণু 15,000 কেজি। 2023 সালে ডিমের পরিমাণ 14,664 কেজি, রেণু 44,263 কেজি। 2024 সালে ডিমের পরিমাণ 1,680 কেজি, রেণু 4,600 কেজি। 2025 সালে ডিম 13,095 কেজি, রেণু 29,873 কেজি। সুতরাং 2020 থেকে 2025 হালদা নদীতে ডিম সংগ্রহের পরিসংখ্যানে এটা স্পষ্ট যে হালদার পরিবেশ, মাছ রক্ষা সহ নানা রকম পদক্ষেপের কারণে হালদার ডিম প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হালদা উন্নয়নে এই সমস্ত কর্মসূচিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা IDF এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাব এর মধ্যে অন্যতম। IDF, PKS এবং ইফাদের আর্থিক সহযোগিতায় 2016 সাল থেকে হালদা উন্নয়নে নানা রকম কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হালদা নদীতে প্রজনন অঞ্চল সংরক্ষণ, হালদায় সারা বছর মাছ ধরা নিষিদ্ধকরণ এবং রেণু উৎপাদনে মিনি হ্যাচারি স্থাপন ইত্যাদি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় ইফাদের অর্থায়নে IDF বিভিন্ন কর্মসূচি হালদা ফাড়ের দুই ফাড়ের যারা বাসিন্দা আছে তাদেরকে তাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এই হালদা প্রকল্প শুরু করা হয়। নদী রক্ষার জন্য বা পরিবেশ রক্ষার জন্য আপনারা এই IDF থেকে নির্দিষ্টভাবে কি কি কাজ উদ্যোগ গ্রহণ করেছেন? আমরা হালদা নদী মাছ রক্ষার জন্য প্রথমত একটা স্পিড বোট সংগ্রহ করে IDF স্পিড বোটের অভিযানের জন্য সরকারি যারা ইউনো থেকে শুরু করে মৎস্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি অধিদপ্তরের লোকজন যখন অভিযানে নামে তাদের সহযোগিতা করার জন্য 1 নম্বর সহায়তা করে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে অবৈধ জাল সংগ্রহকারীদেরকে শনাক্ত করার জন্য কত মাইল দূরে সিসি ক্যামেরা পাওয়াটা আমরা হালদা নদীতে প্রায় 15 কিলোমিটার সিসি ক্যামেরা হাতে আছে আমাদের। এই যাবৎ কতজন কৃষককে আপনারা এই নতুন ভাবে প্রশিক্ষণ দিয়ে হালদার মাতৃমাছ রক্ষার পরিকল্পনা? আমরা 4,000 কৃষককে আমরা হালদার দুই পারের 40 জন 20 জন 20 জন করে, হাটহাজারী 20 জন, রাউজানে 20 জন করে 40 জন পাহারাদার নিয়োগ করা হয়। তাদেরকে আমরা মোবাইল ফোন দিয়েছি, তাদেরকে আমরা একটা টর্চ লাইট দিয়েছি, তাদের জন্য আমরা সোলার বোট এবং ইঞ্জিন বোটের সহযোগিতা আমরা তাদের মাধ্যমে আমরা পাহারা দিই। এই অভিযানের মধ্যে দিয়ে কি শতভাগ নিরাপত্তা সহকারে আপনারা মাতৃমাছকে রক্ষা করতে পারছেন? এটা বলা কঠিন হবে যে মানে শতভাগ না হলেও আমরা অন্তত 80 থেকে 90% আমরা মোটামুটি নিরাপদ দেওয়ার। PKSF এর অর্থায়ন চলে যাওয়ার পরে আপনারা কি নিজস্ব অর্থায়নে পরিচালনা করছেন? তাতে কতটুকু অগ্রগতি অর্জিত হবে আগামীতে?
যখন আমাদের প্রকল্প চলমান ছিল তখন, এখন বর্তমানে আমাদের পিকেএসএফ এর যে প্রকল্পটা ছিল সেটা আমাদের এখন গত 24শে ডিসেম্বরে শেষ হয়েছে। এখন আমাদের যে প্রকল্প এটা সম্পূর্ণ আইডিএফ এর অর্থায়নে পরিচালিত হচ্ছে, নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। আমাদের সিসি ক্যামেরা, আমাদের স্পিড বোট, আমাদের সোলার বোট এবং আমাদের যারা পাহারাদার আছে তাদেরকে নিয়ে এলাকাবাসীদের সচেতনতার মাধ্যমে আমরা এখন কি করতেছি। তাহলে এই যে পিকেএসএফ এর অর্থায়নে যে প্রকল্পটা পরিচালিত হলো ওই সময়টার মধ্যে আপনাদের অর্জনটা কি ছিল? আমাদের অর্জনটা ছিল যেখানে আমাদের এই অর্জনের কারণে রক্ষা পেয়েছিল, ডলফিন মৃত্যুর হার কমে গেছিল, মাছ রক্ষা হয়েছিল বলে বিগত বছরেও আমাদের 14,000-এর উপরে ডিম পাওয়া গেছে। তো আপনারা কতদিন ধরে এই প্রকল্প চালাতে পারবেন? কারণ এটা দীর্ঘমেয়াদী প্রয়োজন। এইটা আমরা চেষ্টা করব। আমাদের যেহেতু হালদা নদী একটা জাতীয় নদী, বাংলাদেশের একটা বড় সম্পদ, এটা আমাদের সবারই সরকারি বেসরকারি সকলের একটা নৈতিক দায়িত্ব আছে হালদা নদীকে রক্ষা করা। তো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আমাদের আইডিএফ এর মাধ্যমে এটা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। ছোটকাল থেকে দেখছি মাছের ডিম ছাড়ে। আমার স্বামী আমার বিয়ের পর থেকে প্রায় 18-20 বছর চলতেছে, আমার বিয়ে হয়েছিল। এর পর আমার স্বামী মাছের ডিম ধরে হালদাতে। ওনার সাথে আমি এই জাল রেডি করে দিই, ওনার জন্য খাবার নিয়ে যাই, এই জাল সেলাই করে দিই, নঙ্গল রশি এটা তোয়াই দিই। ওই আগে মাটির কুয়া ছিল, এখন তো আমাদের আইডিয়াফে ওই কুয়া করে দিছে আমাদেরকে। এটা দিয়ে আমরা নষ্ট হয়ে যাইতো আগে, এখন হয় নাই। এখন আমরা ভালোভাবে পাচ্ছি, মাছের পোনা নষ্ট না হয়, ডিম এখন ভালো ইনকাম হয়েছে। যেখানে দাঁড়িয়ে আছি হালদা, এখানে পানি খুব পরিষ্কার। জি, তার একমাত্র কারণ বলে যারা তামাক চাষ করতেন আপনারা, যে তামাক চাষে সরে আসছেন বলে এখন পানিও সুন্দর, মাছ রক্ষা হয়। এই কথাটা কতটুকু সত্য? আপনারা নিজেরাই তামাক চাষ করতেন, তাই না? না, এটা সত্য। হ্যাঁ, বলেন তো কখন আপনারা তামাক চাষ ছেড়ে দিলেন, কেন আসলেন? তামাক 20 সালে ছাড়ছি, 14 সাল থেকে আমি তামাক করছি। যখন আইডিএফ ঢুকছে তখন ওরা বিভিন্ন পরামর্শ দিছে বা এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়েছে, শিখাইছে। তখন আমরা নিজেরাই দেখি যে তামাক চাষে ভীষণ ক্ষতি করতে আছে। তামাক চাষে কি ক্ষতিটা হতো বলেন তো? তামাক চাষে আমাদের এই পারিবারিক মনে করেন বাচ্চাদের কিছু ক্ষতি হইতো, বা আমরা তামাক খেতে যখন যাইতাম আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক খেতে। যখন আমরা দেখতে পাই তামাক খেতে কিন্তু আমরা লাভ আছে, লাভ থাকলেও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। আরেকটা বিষয় কিন্তু আপনি বলেন না, কিন্তু আরেকটা বিষয় একটু মনে করে দেই, তামাক চাষে যে ওষুধ দেন, ওষুধ দেন না, বৃষ্টির মধ্যে ওই পানিগুলো কি করে, ঝর্ণাকারে পানি কোথায় আসে? হালদাতে আসে। হালদা তারপর কি হয়, মা মাছে খায়, তারপর মা মাছটা মারা যায়, ক্ষতি হয়। এটা একটা বিষয়, তাই না? এটা একটা বিষয় গেল, স্বাস্থ্যের জন্যই হয়। তো এই বিষয়টা আপনি এলাকার মানুষদের কাছে আপনারা বলেন না? বলি, এখনো তো অনেকেই তামাক চাষ করে না। এখন আমাদের এলাকা অনেক কমে গেছে, বন্ধ হয়ে গেছে, অনেক কম। এই বছর তো নাই বললেই চলে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা নদী গবেষণাগার, হালদা নদী গবেষণা কর্মসূচি তুলে ধরবার শুরুতেই আমরা একজন হালদা গবেষকের সঙ্গে কথা বলবো, যিনি 25 বছর ধরে হালদা নিয়ে গবেষণা করছেন। এই প্রতিবেদন ধারণ করার সময় আমরা তাকে পেয়েছিলাম হালদাপাড়ের গড়দুয়ারা গ্রামে। তিনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। এতদিন ধরে আপনি হালদাকে নিয়ে ভাবছেন, গবেষণা করছেন, একটু আগের ইতিহাস শুনি, যে কিভাবে শুরু করলেন, কেমন ছিল, কেমন হলো, একটুখানি যদি আমার পিছনে যেতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যদি পিছনে যেতে চাই তাহলে 2001 সালে যেতে হবে, আজ থেকে প্রায় 25 বছর আগে। আমার জন্ম কিন্তু হালদা নদীর পাড়ে একটা গ্রামে, আপিস্টিমের সুয়াবিল গ্রামে। আমার ভাই বোন, আমি হালদা সম্পর্কে আমার হাই স্কুল হালদা নদীর পাড়ে, আমার কলেজ হালদা নদীর পাড়ে। তার জন্য কলেজ এবং হাই স্কুলে পড়তেই আমার হালদা নদীর সাথে পরিচয়। তারপরে কলেজে ভর্তি হলাম, নাজিরহাট কলেজ, সেটা আমার হালদা নদীর পাড়ে, একদম নদীর পাড়েই। তো স্বাভাবিকভাবেই ইন্ডিজিনাসলি কিছু নলেজ আমার মধ্যে আছে। হালদা নদীর যে ট্রেডিশনাল ডিম সংগ্রহ, তখনকার চিত্র কি মনে আছে? যে মাছ ধরা, তখনকার চিত্র তো আমরা আসলে আমার তখন থেকে কি মাছের ব্যাপারটা ছিল? হ্যাঁ, ছিল। তখন তো প্রায় নদীর পাশে আসতেন, নদীর পাশে আসতাম না, ওইদিকে কিন্তু তখন ডিমটা ছিল না, ডিমটা ছিল এদিকে তেমন আসা হতো না। কিন্তু হালদা নদীর যে ক্যারেক্টার, ওইভাবে জানতাম। আমাদের বাড়ির যে পুকুর আছে, আশেপাশে পুকুর আছে, তখন সবাই অপেক্ষা করতো হালদা নদীর থেকে পোনা দিয়ে হালদা নদীর পোনা চাষ করবে, মাছের চাষ করবে।
ওই এবং হালদা নদীতে মাছের ডিম ছাড়ে ওই বিষয়টুক পর্যন্ত জানতাম। মানে হালদা নদী একটা বিশেষ ক্যারেক্টারের নদী, ওটুক পর্যন্ত জানতাম, এটাকে স্বাভাবিকভাবেই নিতাম। তখনকার চিত্র এখনকার চিত্র আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, 2001 সালে আমি প্রথম আসি মধ্যনগরে, তারপরে এখান থেকে এখানে আসছি। খুব দীর্ঘ গল্প, আমরা একটু বসে কথা বলি আমরা একটু। জি 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 জি। তারপরে কি হলো স্যার? তারপরে যখন আমি এখানে হালদাতে প্রথম আসলাম, কাজ করতে আসলাম, এই জায়গায় আসছি, তখনই গবেষণা শুরু করেছেন? গবেষণা শুরু করেছি তখন। হ্যাঁ হ্যাঁ, এমপিএল অংশ হিসেবে গবেষণা কাজ শুরু করলাম। আসার পর এখানে আসছি প্রথমে ডিম ধরার যে দৃশ্য এই জায়গায় দেখেছি। তখন এখানে কেমন দেখেন? শত শত মানুষ এই জায়গায় তখন ডিম সংগ্রহ করত। বাজারও ছিল মনে হয়। বাজার ছিল এখানে, একটা পুরো একটা বাজার ছিল নয়াহাট, এবং জমজমাট বাজারটা। এখানে ঘাট ছিল, পণ্য আনা নেওয়া হতো, এখানে জমজমাট একটা বাজার ছিল। এই গবেষণার কাজ করতে এসে আমি আসলে রিয়েলাইজ করলাম যে এই নদীটা আসলে একটা বিশ্বের অন্যতম একটা নদী। আগে কিন্তু আমরা ট্রেডিশনালি জাস্ট ডিম ধরে এটা একটা অ্যাজ ইউজুয়াল প্রাকৃতিক ঘটনার মতোই মনে করতাম একাডেমিক নলেজের আগে। যখন আমার একাডেমিক নলেজ প্লাস ট্রেডিশনাল নলেজ দুইটা যখন একসাথে হলো, তখন আসলে বুঝতে পারছি এটা একটা আমাদের অন্যান্য নদী। কখন মৎস্য অধিদপ্তর তাদের কার্যক্রম শুরু করে এই হালদাকে নিয়ে? মৎস্য অধিদপ্তর আরো অনেক পরে ইনভলভ হয়, ওখান থেকে শুরু। তখন আমরা কি করলাম, আমি চিন্তা করলাম এই নদী সুপারিশ দিয়েছিলেন সেই সময়? না, প্রথমে তো আমি রিয়েলাইজ করছি আচ্ছা এই যে হালদা নদী যে একটা বিশেষ নদী, সেটা আগে আমি অনুধাবন করেছি। অনুধাবন করার পর তখন চিন্তা করলাম শুধু এটা তো একটা বিশ্বের অন্যতম নদী, এটা তো আমাদের জন্য একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি নদী। এটাকে যদি আমরা যদি শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ রাখি, নদীমাতৃক বাংলাদেশের মধ্যে প্রথম যেটা আমার আইডেন্টিফাই, সেটা হচ্ছে হালদা আমাদের নদী। আমাদের নদীমাতৃক বাংলাদেশের প্রায় সম্প্রতি 1415টা নদী আইডেন্টিফাই করা হয়েছে। স্যার একটু মোটা দাগে শুনতে, যেহেতু আপনি বৈশিষ্ট্যের কথা বললেন যে নদীটা আলাদা, কি আলাদা বৈশিষ্ট্য হালদা নদীর? সম্প্রতি 1415টা নদী কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। এই 1415টা নদীর মধ্যে হালদা নদী একমাত্র নদী যেটা একান্ত আমাদের নদী, যেটাকে আমরা অর্থাৎ বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে শেষ হয়েছে। বাংলাদেশের আর কোনো নদী আমাদের একক নদী না, এগুলো হয় অন্য দেশ থেকে, পাশে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, বা এই বিভিন্ন জায়গা থেকে এটা উৎপত্তি হয়ে, মিয়ানমার থেকে উৎপত্তি হয়ে এখানে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একমাত্র হালদা আমাদের নদী যেটা বাংলাদেশ উৎপত্তি হয়ে বাংলাদেশ শেষ হয়েছে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, বিশ্বের একমাত্র জোয়ারভাটা নদী যেখান থেকে রুই জাতীয় মাছের, বিশেষ রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই 4 প্রজাতির মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। পৃথিবীর আর কোনো জোয়ারভাটার নদী থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় না। একটা জিনিস অর্থাৎ নিষিক্ত ফার্টিলাইজড সরাসরি ডিমগুলো সেলফ ফার্টিলাইজ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। এরপরে যেটা হচ্ছে হালদা নদীতে হালদা নদীর বৈশিষ্ট্যগুলো না আরো ইম্পর্টেন্ট আছে। হালদা নদীতে যে 4টা প্রজাতি রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই 4 প্রজাতি, এটাকে আমরা বলি ন্যাচারাল জিন ব্যাংক। আচ্ছা, এই 4 প্রজাতির মাছের যে ক্যারেক্টার, এটাকে আমরা ওয়াইল্ড স্পেসিস বলি। এটা যদি কোনোভাবে যদি হালদা নদী বিপন্ন হয়, এই অরিজিনাল ভ্যারাইটির মাছ কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যাবে। হালদার এটা আলাদা স্টক, আলাদা একটা ভ্যারাইটি। এই মুহূর্তে স্যার তাহলে স্যার আপনারা কি নিয়ে কাজ করছেন? কারণ গবেষণা করছেন, আপনারা রিসার্চ সেন্টার করেছেন, এই মুহূর্তে হালদার কি? তখন যখন আমরা আইডেন্টিফাই করলাম, অনেকগুলো সুপারিশ আমরা আইডেন্টিফাই করলাম, অনেকগুলো সমস্যা আমরা আইডেন্টিফাই করলাম। সমস্যা আইডেন্টিফাই করার পর আমরা সুপারিশে যাচ্ছি। এখন এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে হলে, সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হলে আসলে আমাদের জন্য কি দরকার? আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস দরকার, আর হচ্ছে ল্যাবরেটরি দরকার। তখন ওনারা আগে আসলেন। আমার একটা ড্রিম ছিল হালদা নদীর পারে একটা ল্যাবরেটরি করবো। পরে চিন্তা করলাম বিশ্ববিদ্যালয়ের দূরে হলে এটা স্টুডেন্টরা আকৃষ্ট হবে না, স্টুডেন্টরা এখানে কাজ করার সুযোগ পাবে না। তখন বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাবরেটরি স্থাপন করলাম। এটার মূল উদ্দেশ্য, নদীমাতৃক বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের নতুন প্রজন্ম যারা, তাদের নদী গবেষক তৈরি করতে হবে, ম্যানপথ, এবং এটার ম্যানপথ তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এটা প্রথম বাংলাদেশের প্রথম নদী গবেষণা নদী এটা হচ্ছে বাংলাদের একক নদী ভিত্তিক একমাত্র গবেষণা প্রতিষ্ঠান। এখন রিসার্চ সেন্টার চলছে, গবেষণা চলছে। স্টুডেন্টরা কি এখন এই পর্যন্ত 2017 সালের 20 আগস্ট এটা উদ্বোধন করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 200-র অধিক স্টুডেন্ট এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, এবং এমপিল জাস্ট রিসেন্টলি একজন এমপিল থিসিস জমা দিয়েছে। এখন পিএইচডি আছে, রানিং পিএইচডি আছে 4 জন, রানিং এমপিল আছে 4 জন, আর মাস্টার্স আছে 16 জন, আর অনার্স ফাইনাল ইয়ারে আছে প্রায় 17-18 জন। আপনাকে এই মুহূর্তে একটু থামাবো, আমরা একটু যুক্ত হবো সেই হালদা রিসার্চ ল্যাবে। 10 মিনিট আমরা যুক্ত হবো সেই হালদা রিসার্চ ল্যাবে। আমরা শুনবো শিক্ষার্থীদের কথা, আমরা জানবো হালদা রিসার্চ ল্যাবে এখন কি পর্যায়ে কাজ হচ্ছে।
আমি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আমার আন্ডারগ্রেড এবং মাস্টার্স থিসিস সম্পূর্ণ করেছি এবং এখনো কিছু কাজ চলমান। হালদা মাছের পোনাগুলো অন্যান্য সোর্সের পোনা থেকে তাদের গ্রোথ অনেক বেশি হয় এবং তাদের মর্টালিটি রেট অনেক কম এবং ডিজিজ হওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি। আপনি সপ্তাহে কতবার হালদা ভিজিট করেন? আমার থিসিসের সময় আমাকে প্রায় প্রতি সপ্তাহে হালদা নদীর পাড়ে যেতে হতো। ওখানেই আমার হচ্ছে অ্যাকোয়াকালচারের সেটআপ ছিল, সেখানে প্রত্যেক সপ্তাহে গিয়ে আমাকে ডাটা কালেকশন করতে হতো। পরিবেশ কেমন? যখন হালদাকে দেখছেন পরিবেশ কেমন লাগছে আপনার কাছে? কোন বিষয়গুলো আপনার আকর্ষণ হালদা নিয়ে? হালদার পরিবেশ অনেক মনোরম সুন্দর, ওখানে গেলেই হচ্ছে মনটা খুব ভালো হয়ে যায়। এই যে আমাদের চারপাশে পড়ালেখার এত স্ট্রেস, ওখানে ডাটা কালেকশন করতে গেলেও অনেক রিফ্রেশ ফিল করতাম সব সময়। এই যাবত কি ফাইন্ড আউট করেছেন গবেষণার মধ্যে আপনার? হালদার পোনাগুলোর নেচার অন্যান্য সোর্স থেকে অনেক বেশি ভালো এবং আমি মনে করি এজন্যই হয়তো বা এই পোনাগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আমাদের হালদার বর্তমানে কিছু যে গ্রোথ নিয়ে কিছু আমরা একটা কাজ করেছি। আমরা এগ কালেকশন নিয়ে আমরা পেপার করেছি, আমরা গ্রোথ নিয়ে পেপার করেছি, আমরা আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো অলরেডি চলমান প্রক্রিয়া আছে। আমাদের মাস্টার্সের আমাদের হালদা ল্যাব থেকে 15 জন স্টুডেন্ট থিসিস করছে। স্যারের আন্ডারে আছে, সরাসরি স্যারের আন্ডারে আছে 9 জন, আমার আন্ডারে আছে 6 জন। আমরা এই 15 জনের টিমটাকে আমি এবং হালদা স্যার পুরোপুরি আমরা লিড দিচ্ছি, ওদেরকে আমরা প্রপারলি সুপারভিশন করছি এবং ওরা ভেরি রিসেন্টলি ওরা ওদের থিসিস পেপারটা জমা দিবে। চমৎকার ল্যাব তৈরি করেছেন, এটা একটা এক্সাম্পল বাংলাদেশের জন্য। এই মুহূর্তে এসে সরকারের কি দৃষ্টি দেওয়া উচিত হালদাকে আরো পুনর্জীবিত করার দিকে? এটাকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে চাই, এটাকে আমরা সাস্টেনেবল করতে চাই, আমি সুনির্দিষ্ট কিছু আমি সুপারিশ করেছি। যেমন প্রথমত যে রাবার ড্যামটার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা কৃষকদের কৃষিকাজ থাকবে, রাবার ড্যামের যে সেচ ব্যবস্থা সেটার বিকল্প দিতে হবে। আর তামাক চাষিদের প্রাদুর্ভাব আবার বেড়ে গেছে, টোবাকো কোম্পানিগুলো তাদেরকে আবার প্যাট্রোনাইজ করছে, তাদেরকে 4 গুণ বাড়িয়ে দিয়েছে, তাদের ওদিকে হস্তক্ষেপ করতে হবে। এটা যে কোনোভাবে হোক এটা কন্ট্রোল করতে হবে। আর এখন নতুন দূষণ সোর্স শুরু হয়েছে, চট্টগ্রাম সিটি এলাকার দূষণ খন্দকিয়া খালের মাধ্যমে, কাটাখালীর মাধ্যমে, ওইটা আইডেন্টিফাই করা আছে। ওইটাকে যে কোনোভাবে হোক ওই দূষণগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। মাছ পাহারার যেটা ব্রুট ফিশ যেটা পাহারা ওইটা বাড়াইতে হবে, কন্টিনিউ করতে হবে। একটা বিষয় ডক্টর ইবরা কথা প্রসঙ্গে জানতে ইচ্ছে করছে, হালদা পাড়ে তো বহুত মানুষই মৎস্যজীবী, তারা মাছ আহরণ করে দিন কাটাতো, তাদের পুনর্বাসনের জন্য কোন সুপারিশ আপনি করছেন? তারা যে ডিম ধরে, আমি যদি এক্সাম্পল দিই, কামাল উদ্দিন সওদাগর একজন আমাদের সামনে আছে, উনি এবছর পোনা বিক্রি করছে 8 লাখ টাকা। ওরা সারা বছর যদি ধরতে না পারে, কিন্তু যে পরিমাণ ডিম ধরে, এই ডিম থেকে যে পরিমাণ রেণু হয়, রেণু থেকে রেণু সেল করেই তারা সারা বছর কিন্তু স্বাচ্ছন্দ্যে চলতে পারে। দেখছিলেন হালদাপাড়া রেণু সংগ্রহ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।